দেখো হেডিং দাও গ্রাফ থিওরি। প্রথম হচ্ছে দেখতে হবে গ্রাফ ব্যাপারটা কি। ডেফিনেশনগুলো পরীক্ষাতে আসে। গ্রাফ হচ্ছে is a collection of two sets G and V where G is the G and V না, এটা হবে হচ্ছে তোমার E and V, where E is the set of edges and V is the set of vertices. Therefore, a graph can be represented as G is such that phi comma E ভিটা হচ্ছে সেট অফ ভার্টিসেস, ইটা হচ্ছে সেট অফ এজেস। তার মানে তুমি যখন কোনো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করবে তখন প্রথম তোমার প্রোগ্রাম করার সময় দুটো সেট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। একটা হচ্ছে সেট অফ ভার্টিসেস, একটা হচ্ছে সেট অফ এজেস। এইবার আমরা দেখব ভেরিয়াস টাইপস অফ গ্রাফস। কত রকমের গ্রাফ হতে পারে। ইন জেনারেল যদি করা যায় তাহলে দুটো ক্যাটাগরির গ্রাফ চোখে পড়ে। একটা হচ্ছে সিম্পল গ্রাফ, আর একটা হচ্ছে কম্পাউন্ড গ্রাফ। যা যা থিওরেম আছে, আমাদের প্রপার্টিজ আছে, ম্যাক্সিমাম প্রপার্টিজ এটার ওপর বেস করে। এটার ওপর বেস করে খুব একটা প্রপার্টি নেই বা থাকলেও কম আছে। হোয়াট ইজ সিম্পল গ্রাফ? সিম্পল গ্রাফ হচ্ছে এ গ্রাফ without loops and without parallel edges. এবার সভাপতি প্রশ্ন জাগে, হোয়াট ইজ লুপ আর হোয়াট ইজ প্যারালাল এজ? এই পর্যন্ত আগে একটু লেখো, লেখো তাহলে বোঝা হয়ে যাবে। যে লুপ কি আর প্যারালাল এজেস কি, সভাপতি প্রশ্ন জাগে, সেটা দেখার ব্যাপার আছে। লুপ কি আর প্যারালাল এজ কি? লুপ কোনগুলো? ধরো এরকম যদি কিছু একটা থাকে কোনো একটা গ্রাফের মধ্যে, এগুলোকে আমরা লুপ বলি। আর প্যারালাল এজেস কোনগুলো? তোমরা যেটা প্যারালাল শিখেছো বাচ্চা বয়সে, সেই জিনিসটা নয়। এগুলো হচ্ছে প্যারালাল এজ।
এই এজটা, এই এজটা, এই এজটা, এরা হচ্ছে সব প্যারালাল এজেস। কম্পাউন্ড গ্রাফ কি? কম্পাউন্ড গ্রাফ হচ্ছে গ্রাফ, এ গ্রাফ উইথ এনিথিং, মানে লুপ, প্যারালালের যা খুশি থাকতে পারে। বাই দ্য ওয়ে, আর একটা জিনিস যেটা বলে দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে যদি সাপোজ এরকম কিছু একটা থাকে, এইটাকে আমরা একটা সার্কিট বলি। তার মানে এটাও কিন্তু সার্কিট, এটাও কিন্তু সার্কিট, আবার এটাও সার্কিট, মানে ক্লোজড হয়ে যাওয়া। এটা কিন্তু থাকতেই পারে সিম্পল গ্রাফের মধ্যে, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকতেই পারে, এরকম থাকতেই পারে, এটা একটা সিম্পল গ্রাফ। না, লুপটা হচ্ছে দেখো যেখানে শুরু সেখানে শেষ, মাঝখানে আর কোনো নোড নেই, কোনো ভার্টিসেস নেই। ঠিক আছে, প্যারালাল এজ মানে দুটো ভার্টিসেস সেটাকে কানেক্ট করে বেশ কিছু এজ, তারা হচ্ছে প্যারালাল এজ। এটা থাকবে না, এটা থাকবে না, কিন্তু এটা থাকতে পারে। হ্যাঁ, এগুলোকে আমরা সার্কিট বলি, এগুলোকে আমরা সার্কিট বলি। এখানে একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট গ্রাফ নিয়ে কাজকর্ম হয়, পরীক্ষাতেও আসে। সেটা হচ্ছে তোমার আইসোমরফিক গ্রাফ। আইসোমরফিক গ্রাফটা হচ্ছে, এর ডেফিনেশনটা কীরকম, ইফ দেখো ল্যাঙ্গুয়েজটা কি লিখেছি, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান্ড ওয়ান টু ওয়ান ম্যাপিং between vertices and edges in two or more graph, then those graphs are isomorphic to each other. ওয়ান টু ওয়ান ম্যাপিং মানে হচ্ছে আমি একটা ভার্টিসেসের ফাংশন হিসেবে আর একটা ভার্টিসেসকে পাবো। মানে ভার্টিসেসের যদি আমি একটা ম্যাপিং বানাই, ধরো এখানে E1 E2 E3, এখানে ধরো E1 ড্যাশ E2 ড্যাশ E3 ড্যাশ, সো এরকম এরকম কিছু একটা ম্যাপিং তৈরি হবে, মানে ওয়ান টু ওয়ান তৈরি হবে। এটা শুধু ভার্টিসেসদের মধ্যে হবে তা না, এটা এজেদের মধ্যেও কিন্তু হবে। মানে আমার এখানে E1 E2 E3 এজ আছে, এখানে ধরো E1 ড্যাশ E2 ড্যাশ E3 ড্যাশ এজ আছে, এদের মধ্যেও কিন্তু এরকম একটা ম্যাপিং তৈরি হবে। মানে এরকম কোনো ম্যাপিং থাকবে না, এটা মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান কোনো ম্যাপিং থাকবে না। কীরকম,
এর এক্সাম্পলস তোমাকে যদি দেয়, এক্সাম্পলস না অঙ্ক হিসেবে দেয়, অঙ্কটা কীরকম থাকে, এক তো ডেফিনেশন লিখতে দেয়, সেটা তো লেখালামই, একটা লিখতে দেয়, একটা করে এক্সামিন দুটো গ্রাফ দিয়ে দেবে, দুটো গ্রাফ দিয়ে তোমাকে বলবে এক্সামিন করো ওরা আইসোমরফিক কিনা। ইয়ারের কোশ্চেনে আসা, কোশ্চেনটা মানে ছবিটা বলছি, ছবিটা এরকম আছে, বই খুলে দেখবে ইয়ারের কোশ্চেন এসেছিল। এরকম দুটো গ্রাফ দিয়ে দিয়েছে, দুটো গ্রাফ বললো এর আইসোমরফিক কিনা চেক করা। কীভাবে চেক করতে হয়, প্রথমে আমি লেবেল করা শুরু করব। ধরো এটাকে যদি আমি V1 দিই, এই V1 থেকে কতগুলো এজ বেরিয়েছে, 3টে বেরিয়েছে, এখানে সবকটাতেই 3টে করে এজ বেরিয়েছে দেখা যাচ্ছে। তুমি যে কোনো একটাতে V1 ড্যাশ দিতে পারো। এটা যদি আমি V2 দিই, তাহলে V1 এর সাথে কানেক্টেড এটাকে আমি V2 ড্যাশ দিতে পারি। ইচ্ছে করলে আমি এটাকে V2 ড্যাশ দিতে পারতাম। ওগুলো চেক করতে হবে বেরোচ্ছে কিনা। সবসময় তো বেরোলেই যায় আইসোমরফিক এমন গ্যারান্টি নেই কোনো, কোথাও গিয়ে ফলস খেয়ে যেতে পারে। দেখাচ্ছি ফলস কীভাবে খায়। এইবার এসো, এটা যদি তোমার E1 হয়, তাহলে দেখো এটা E1 ড্যাশ, এইটা যদি V3 হয়, এটা দেখো V3 ড্যাশ, এইটা যদি E2 হয়, তাহলে দেখো এটা E2 ড্যাশ, এটা যদি V4 হয়, এটা V4 ড্যাশ, এটা যদি E3 হয়, তাহলে এটা E3 ড্যাশ, এটা যদি E4 হয়, এটা E4 ড্যাশ, এটা যদি V5 হয়, এইটা V5 ড্যাশ, এটা যদি E5 হয়, এটা E5 ড্যাশ, এটা যদি V6 হয়, তাহলে এইটা V6 ড্যাশ, এটা যদি E6 হয়, এইটা কিন্তু E6 ড্যাশ। V5 V6 এর কানেক্টিভিটি দেখতে হবে। এটা যদি E7 হয়, এইটা হচ্ছে E7 ড্যাশ, এইটা যদি V7 হয়,
এইটা V7 ড্যাশ, এইটা যদি E8 হয় তাহলে E8 ড্যাশ, এইটা যদি V8 হয় তাহলে এইটা V8 ড্যাশ। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে আমাজনের কি যেন প্রিপেয়ার্ড ওয়ার্ক লোকেশন এখানে দিয়েছে, তো এখানে অপশন চারটে রয়েছে। কি আছে? ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, কোনটা দেবো? কটা দিতে হবে? চারটেই দিতে হবে? একটাই মানে একটাই দিতে হবে। কি কি আছে বললে? ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই। ব্যাঙ্গালোর দাও। নাকি স্যার হায়দ্রাবাদ দেবো? ওটার তো মনে হয় সব থেকে বড়, নাকি ব্যাঙ্গালোরই? ব্যাঙ্গালোর দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। তাহলে দেখো, এইটা যদি তোমার E9 হয় তাহলে এইটা E9 ড্যাশ, এইটা যদি তোমার E10 হয় তাহলে দেখো এটা E10 ড্যাশ, এইটা যদি তোমার E11 হয় এইটা E11 ড্যাশ, सर E12 বেটা বতা তো V8 আর V5 এর মাঝে, V8 আর V5 এর মাঝে ওইটা বাকি আছে। এইটা বাকি আছে। এইটা E12 যদি হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার E12 ড্যাশ। একটা জিনিস ফলো করছো, ভার্টিসেস আর এজের মধ্যে কিন্তু 1-to-1 করসপন্ডেন্স এসে গেছে, একটা 1-to-1 ম্যাপিং তৈরি হয়েছে দেখো, তার মানে এটা আইসোমরফিক। কিন্তু যদি আইসোমরফিক না হতো, কোনো একটা জায়গাতে গিয়ে তুমি আটকে যেতে। এইভাবে লেভেলিং করতে করতে দেখবে কোনো একটা জায়গাকে তুমি ডিফাইন করতে পারছো না, তখন ওর আইসোমরফিক নয়। তাহলে এখানে আমরা লিখব সিন্স যেহেতু একটা 1-to-1 করসপন্ডেন্স তৈরি হয়েছে ভার্টিসেসে, তাহলে ওরা আইসোমরফিক টু ইচ আদার। পরীক্ষার সময় তো দুটোই দেয়, ডেফিনেশনও দেয়, আবার দুটো গ্রাফ দিয়ে চেক করতে বলে। যেমন আমি কোশ্চেনটা নিয়ে যাই, ইয়ারের কোশ্চেন, আসা কোশ্চেন, এটা চেক করতে বলে যে আইসোমরফিক অর নট। ঠিক আছে, এবারে আমরা একটা টার্মিনোলজি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিগ্রি অফ এ ভার্টিসেস অফ এ গ্রাফ। কারণ একটা গ্রাফের ডিগ্রি বলতে হচ্ছে আমরা কি বুঝি। ভার্টেক্সকে নোডও কিন্তু বলা হয়, দুটো কথা একই। নাম্বার অফ edges incident
হচ্ছে কোনো একটা ভার্টেক্সের ইনসিডেন্টে, মানে ভার্টেক্সের সাথে যতগুলো এজ কানেক্টেড থাকে সেটাই হচ্ছে ওর ডিগ্রি। তার মানে সাপোজ যদি তুমি এরকম একটা গ্রাফ ধরো নিতে, স্যার যদি আগের গ্রাফের যদি বলি তাহলে ওটা 3 হবে। হ্যাঁ, প্রত্যেক কটা ভার্টিসেসের ডিগ্রি 3 আগেরটার ক্ষেত্রে। সবারই ডিগ্রি যে সেম হবে এমন গ্যারান্টি নেই, ঠিক আছে? ভালো করে তাকিয়ে দেখো, ডিগ্রি অফ V4 যদি তুমি নাও তাহলে দেখো 3 আসছে, ডিগ্রি অফ V5 যদি তুমি নাও তাহলে দেখো 1 আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্রির ফান্ডা। আচ্ছা, যে ভার্টেক্সের ডিগ্রি 1 সেটাকে আমরা পেন্ডেন্ট ভার্টেক্স বলি। ভার্টেক্স of degree 1 is a pendant vertex। যেমন এখানে এই যে V5 ভার্টেক্সটা দেখছো, এইটা দেখো পেন্ডেন্ট ভার্টেক্স। আচ্ছা, ডিগ্রি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আর একটা কথা বলার আছে। ধরো যদি জিনিস এখানে যদি একটা এরকম লুপ তৈরি হতো, ধরো এখানে একটা লুপ তৈরি হয়েছে V2-তে, তাহলে ডিগ্রি অফ V2 যদি তুমি বলো, এটা কিরকম হতে পারে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অগ্নিদীপ্ত রয়ের বাড়ি থেকে বলছেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে আপনাদের সাথে আমার কথা হয়ে গেছিল। ওটা আমি একটা পারচেস করেছিলাম, একটা আপনাদের প্যাকেজ পারচেস করে নিয়েছিলাম, ওই যেটা ভিডিও ক্লাসের যে প্যাকেজ ওইটা পারচেস হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস ঠিকঠাকই হচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। না, অ্যাকচুয়ালি আমি ওকে পড়াই, বুঝেছেন তো, খুব একটা অসুবিধা হচ্ছে না। ওকে ওকে। ডিগ্রি অফ V2 যদি তুমি বলো, তো এখানে দেখো 1 1 2 তো আছে, এই লুপের জন্য আরও 2 কাউন্ট হবে, তার মানে ডিগ্রি অফ V2 হয়ে যাবে তোমার 4। হ্যাঁ অঙ্কল বলো। স্যার এখানে একটা কোশ্চেন বলেছে যে প্লিজ প্রোভাইড দ্য নেম অফ ইওর কারেন্ট এমপ্লয়ার ফলোড বাই এ লিস্ট অফ পাস্ট এমপ্লয়ার, মানে কি এটা এক্সপিরিয়েন্সের জন্যই? ফলোড বাই এ, ফলোড বাই এ লিস্ট অফ পাস্ট এমপ্লয়ার্স। তাহলে এক্সপিরিয়েন্সের জন্য। এখানে আবার ওর আগে একটা আছে কোশ্চেন যে হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, এখানে 0 থেকে 2 ইয়ার্স এভাবে করে দেওয়া। 0 থেকে 2 দিয়ে ওটাকে স্কিপ করে বেরিয়ে যাও, দেখি হয় কিনা। না না, হবে না স্যার, 0 থেকে 2 দিলাম তো তারপরে ওগুলো স্টার মানে ম্যান্ডেটরি দেওয়া রয়েছে পরের কোশ্চেনগুলো। আচ্ছা, এইটা তো তাহলে করতেই হবে, মানে করতেই হবে, কন্টিনিউ করা যাবে। তার মানে ওটা করা যাবে না এক্সপিরিয়েন্সদের জন্য। হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও, কিছু করার নেই। তাহলে আর একটা লিঙ্ক যেটা আছে ওটাতে ঢুকে যাবে।
অনেকগুলো তো লিঙ্ক, 3টে লিঙ্ক মনে হয় আছে, 5টা লিঙ্ক আছে। হ্যাঁ, তাহলে ঢুকে ঢুকে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটা বোঝালাম যে যদি কোথাও লুপ তৈরি হয়, সেই লুপের জন্য এইটার জন্য কিন্তু 2 কাউন্টিং হবে। তাহলে এখানে 1 1 2, এটার জন্য 2, মিলিয়ে হচ্ছে তোমার 4। এবারে আমরা খুব একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে সেটার মধ্যে ঢুকবো। সামেশন অফ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ এজেস। এই নাম্বার অফ এজেসকে না ঘাবড়াবে না, এভাবেও ডিনোট করা হয় মডুলাস অফ ই দিয়ে, তার মানে নাম্বার অফ এজেস। সামেশন অফ ডিগ্রি হচ্ছে তোমার 2 ইন্টু নাম্বার অফ এজেস। এবার আমরা এটাকে প্রুফ করব, পরীক্ষাতে প্রুফিংগুলো আসবেই, দুটো থিওরেমের প্রুফিং তোমার পরীক্ষাতে দেবে। তাহলে এবার আমরা এর প্রুফিংয়ের মধ্যে ঢুকবো। এটা ছোট্ট প্রুফিং একদম। প্রথমে তোমাকে ভাবতে হবে অ্যাকচুয়ালি কেন হচ্ছে। ধরো যে কোনো গ্রাফ, সাপোজ ধরো এরকম একটা গ্রাফ আছে, তুমি যখন ডিগ্রি ক্যালকুলেশন করবে, প্রত্যেক কটা এজ দেখো দুবার করে কাউন্টিং হচ্ছে। ধরো এই এজটা, এই এজটা এটার জন্য কাউন্ট হচ্ছে, এটার জন্য কাউন্ট হচ্ছে। এই এজটা এটার জন্য কাউন্ট হচ্ছে, এটার জন্য কাউন্ট হচ্ছে। তাহলে প্রত্যেক কটা এজ যদি দুবার করে কাউন্টিং হয় ডিগ্রি ক্যালকুলেশনের সময়, তখন যখন সব কটা ডিগ্রিকে আমরা অ্যাড করব, তখন এজগুলো তো দুগুণ হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেক কটা এজ আমি যখন ডিগ্রি ক্যালকুলেশন করছি দুবার করে কাউন্ট হচ্ছে, একবার স্টার্ট ভার্টেক্স, একবার এন্ড ভার্টেক্স। প্রত্যেক কটা এজের তো একটা করে স্টার্ট আর একটা এন্ড থাকবেই। তার মানে জিনিসটা এরকম হচ্ছে, ফর ক্যালকুলেশন অফ ডিগ্রিজ each age is counted twice. So when we add all the degrees, all the ages, are counted twice. Therefore, summation of degree equal to 2 into number of edges. এটা গ্রাফ থিওরির একদম ফার্স্ট থিওরেম, সবচেয়ে এলিমেন্টারি থিওরেম। তুমি এটা নিয়ে চেক করে দেখতে পারো। ধরো এই আগের গ্রাফটা যেটা আমরা এক্সাম্পলস হিসেবে নিয়েছিলাম, দেখো এখানে ডিগ্রি অফ V1 যদি তুমি দেখতে, দেখো 2, V2 4, V3 2, V4 3, V5 1। যোগ করলে কত আসছে দেখো, 4 আর 2 6 আর 2 8, 3 11 আর 1 12, টোটাল দেখো 12 রেজাল্ট দিচ্ছে। নাম্বার হচ্ছে দেখো তোমার 6 আছে, এখানে 4টে, 5টা, 6টা, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ এজেস।
তাহলে এটা পেলাম সবচেয়ে এলিমেন্টারি প্রপার্টি। এরপরে আমরা নেক্সট থিওরেমের মধ্যে ঢুকব। নেক্সট থিওরেম হচ্ছে এরকম, কি বলছে দেখো, কোনো একটা গ্রাফে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস সবসময় ইভেন হবে। কথাটার মানে কি, তুমি যদি এই গ্রাফটাকে ফলো করো, এখানে কতগুলো অড ডিগ্রি ভার্টিসেস ছিল? দেখো, একটা, দুটো, ইভেন নাম্বারে আছে। অড ডিগ্রি ভার্টিসেসের সংখ্যা সবসময়তে ইভেন হবে। এবার আমরা এর প্রুভিং এর মধ্যে ঢুকবো কেন। এবারে তোমাদের অ্যালগোরিদম আছে? এই সেমিস্টারে ইংলিশে ডেটা শিফট আছে, আলাদা করে অ্যালগরিদম সাবজেক্ট থাকে। আমাদের অ্যালগরিদম আছে এই সেমিস্টারে আছে? বোধহয়। তোদের ফার্স্ট সেম না? হ্যাঁ, ফার্স্ট সেম না? অনেক জিনিস করে নিয়ে হ্যাঁ। অ্যালগোরিদম তো থার্ড সেম ফোর্থ সেমে থাকে, অ্যাডভান্সড অ্যালগোরিদম থাকে একটা। ফ্লো অ্যালগরিদম, ফ্লো চার্ট এরকম সামথিং আছে। এটা ওই অ্যালগরিদম প্রুফটা হচ্ছে আমরা এখন দেখবো কেন। দেখো, সামেশন অফ ডিগ্রি, এইটাকে আমরা এভাবে লিখছি। কেন লিখছি বলছি। কথাটার মানে বোঝো, আমি যখন ডিগ্রিগুলোকে যোগ করছি তখন এভাবে যোগ করছি। প্রথম অড ডিগ্রি ভার্টিসেসগুলোকে আলাদা করে যোগ করে নিচ্ছি, তারপরে ইভেন ডিগ্রি ভার্টিসেসগুলোকে আলাদা করে যোগ করে নিচ্ছি, দুটোকে আবার অ্যাড করছি। তার জন্য দেখো, সামেশন অফ ডিগ্রিকে আমরা দুটো পার্ট করে নিয়েছি। একটা হচ্ছে সামেশন অফ ডিগ্রি ভিআই, ভিআই মানে হচ্ছে অড ডিগ্রি ভার্টিসেসগুলোর অ্যাডিশন, আর একটা হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টিসেসগুলোর অ্যাডিশন। সামেশন অফ ডিগ্রি মানে হচ্ছে 2 ইন্টু এজেস, নাম্বার অফ এজেস। এবার চিন্তা করো, এইটা হচ্ছে একটা ইভেন নাম্বার, 2 ইন্টু আছে যেহেতু। চিন্তা করে দেখো, এই যে এন্ট্রিটা কতগুলো ইভেন নাম্বারকে অ্যাড করলে তো সেটা একটা ইভেন নাম্বারই হবে, তাহলে ইভেন নাম্বার হতে বাধ্য। তাহলে দেখো, এই এন্ট্রিটা হয়ে যাচ্ছে ইভেন মাইনাস ইভেন। ইভেন থেকে ইভেনকে বাদ দিলে ইভেনই হয়। এইবার ভাবো, এটার মানে কি? এটার মানে তো কতগুলো অড নাম্বারকে অ্যাড করেছো। কতগুলো অড নাম্বারের অ্যাডিশন ইভেন কখন হয়? যখন নাম্বার অফ অড নাম্বার ইভেন হয়। কেন বলছি? যদি তুমি 3টে অড নাম্বার নিতে, কোনোদিনই এর অ্যাডিশন ইভেন হতে পারে না। কিন্তু এর সাথে যদি তুমি আর একটা জুড়ে দাও, দেন ইভেন হয়ে যাবে।
তার মানে এখান থেকে তো আমরা এই কথাটা বলতে পারি হুইচ ইজ পসিবল। ইভেন নাম্বার ওয়ান। হ্যাঁ, তাহলে গেল, এটা গেল হচ্ছে তোমার নেক্সট থিওরেম। এবার আমরা একটা ডিসকাশন করব, পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, অ্যালগোরিদমে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটার নাম হচ্ছে কনিক্সবার্গ ব্রিজ প্রবলেম। পরীক্ষাতে দেয় যে ডিসকাস কনিক্সবার্গ ব্রিজ প্রবলেম। কনিক্সবার্গ অ্যাকচুয়ালি একটা জায়গার নাম। জায়গাটার ছবি এরকম, এই জায়গাগুলোতে ব্যাংক আছে, এখানে একটা আইল্যান্ড আছে, এখানে একটা আইল্যান্ড আছে, এখান থেকে এখানে যাওয়ার দুটো ব্রিজ, এখান থেকে এখানে আসারও দুটো ব্রিজ, এখান থেকে এখানে যাওয়ার একটা ব্রিজ, এখান থেকে এখানে আসার একটা ব্রিজ, এখান থেকে এখানে আসার একটা ব্রিজ, আর এই জায়গাগুলোতে বুঝতেই পারছো জল আছে। আমি যদি এখানে ভাবি কতগুলো জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, বেসিক্যালি চারটে জায়গা আছে। কনিক্সবার্গ ব্রিজ প্রবলেমটা এরকম, এটা নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে একটা টাইমে, যে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে ধরো শুরু করব, যে কোনো একটা জায়গা থেকে শুরু করে আমার উদ্দেশ্য হবে সবকটা ব্রিজকে নেওয়া। ব্রিজ, এগুলো ব্রিজ তো? হ্যাঁ, এগুলো ব্রিজ, ব্রিজগুলোকে নেওয়া, সবকটা ব্রিজগুলোকে নেওয়া, কিন্তু একটা ব্রিজকে একের বেশি বার আমি নিতে পারবো না। এই ধরনের ওয়াকিং সম্ভব কিনা। ধরো আমি এভাবে ওয়াক করা শুরু করলাম, একটা জায়গা দুবার নিতে পারি কিন্তু ব্রিজ দুবার নেওয়া যাবে না। এইবার দেখো, যেই এখানে এলাম এইবার আমি চাপে পড়ে যাব। আইদার আমি এখানে বেরিয়ে পড়বো, এখানে যদি বেরিয়ে পড়ি আমার এইটা ফাঁকা হয়ে যাবে, অথবা আমি এখানে ঢুকে পড়বো, এটা ঢুকে পড়লে তখন এইটা ফাঁকা হয়ে যাবে। মানে অ্যাপারেন্টলি যেটা দেখে বোঝা যাচ্ছে যে এই ধরনের ওয়াকিং এই এই কেসটার ক্ষেত্রে অসম্ভব। তাহলে প্রথমে আমরা লিখব অ্যাকচুয়ালি কনিক্সবার্গ ব্রিজ প্রবলেমটা কি। ইফ উই স্টার্ট
বলছি যদি আমরা কোনো একটা প্লেস থেকে শুরু করি অ্যান্ড ওয়ান্ট টু ট্রাভার্স অল দ্য ব্রিজেস অনলি ওয়ান্স বাট এনি প্লেস ক্যান বি রিপিটেড, প্লেসগুলো রিপিট হতে পারে, এজ মানে ব্রিজ রিপিট হবে না, তখন সেই ধরনের ওয়াকিং পসিবল অর ইম্পসিবল? এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা। এই প্রবলেমটাকে অয়েলার একটা খুব অ্যালগোরিদমিক একটা সেন্স দিয়েছিল। অয়েলার প্রুভ দ্যাট such type of walking is impossible for this case. অয়েলার প্রুফ করে এই ধরনের ওয়াকিং ইম্পসিবল। কিভাবে প্রুফ করে? একটা অ্যালগোরিদমিক সেন্স দেয়। অ্যালগোরিদমিক সেন্সটা কীরকম? প্রথমে ও এই কনিক্সবার্গ ব্রিজের একটা গ্রাফ থিওরিটিক রিপ্রেজেন্টেশন করে। একটা গ্রাফ থিওরিটিক রিপ্রেজেন্টেশন দেয়। রিপ্রেজেন্টেশনটা কীরকম? বেসিক্যালি চারটে নোড আছে, এখান থেকে এখানে যাওয়ার একটা এজ, এখান থেকে এখানে যাওয়ার দুটো, এখান থেকে এখানে যাওয়ার দুটো, এখান থেকে এখানে যাওয়ার বা এখান থেকে এখানে যাওয়ার একটা, বি সি এ ডি। অয়েলার এরকম একটা রিপ্রেজেন্টেশন দেয়, দেখো কনিক্সবার্গ ব্রিজের। বি আর সিটা হচ্ছে আইল্যান্ড, এ আর ডিটা হচ্ছে ব্যাংক। অয়েলার একটা অ্যালগোরিদম বার করে, ও বলে যে অয়েলার প্রুভ দ্যাট, যেটা তোমাদের নেই আপাতত, অয়েলার প্রুফ করে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস যদি গ্রেটার দ্যান 2 হয়, তখন such type of working is impossible. এখানে হিয়ার নাম্বার অফ, দেখো সবকটাই অড ডিগ্রি ভার্টিসেস, নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস, অড ডিগ্রি ভার্টেক্স equal to 4, which is greater than 2. Therefore, such type of walking is impossible. স্যার এই আর ডিতে তো দুটো হয়ে আছে। না দেখো তিনটে। তিনটে করে আছে, এটাতে 5টা আছে, এটাতে 3টে, এটাতে 3টে, সবকটাই অড ডিগ্রি ভার্টেক্স। মানে এখানে স্যার বিআরসি তো ধরলে হবে না, বিআরসি তো জানেন না।
বিআরসি বিআরসিকে তো ধরলে হবে না, কারণ এআরটি তো হচ্ছে পয়েন্ট। না না, সবাইকে ধরতে হবে, সব কটা ডিগ্রি তোমাকে ফলো করতে হবে। যদি নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস গ্রেটার দ্যান 2 হয়ে যায়, এখানে যেমন সবকটাই অড ডিগ্রি ভার্টিসেস, 4টেই অড ডিগ্রি ভার্টিসেস, সো সম্ভব নয়। এইখান থেকে দু রকমের পাথ মার্কেটে চলে এলো, একটা হচ্ছে অয়েলেরিয়ান পাথ, আর একটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান পাথ। এইখান থেকে দু রকমের পাথ মার্কেটে লঞ্চ হলো, সেটা হচ্ছে তোমার অয়েলেরিয়ান পাথ আর হ্যামিল্টনিয়ান পাথ। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ অয়েলেরিয়ান পাথ। If in a path all the edges are traversed without repetition, edges are traversed without repetition, but a vertex can be repeated then the path is Eulerian. মানে আগের এক্সাম্পলসটা হতো যদি সবাই মানে মেনটেন করতো, যদি আগের তো অয়েলেরিয়ান পাথ হয়নি। সবকটা এজকে নিতে পারবে উইদাউট রিপিটেশন, কিন্তু ভার্টেক্স রিপিট হতেই পারে, তখন সেই পাথটা হচ্ছে অয়েলেরিয়ান পাথ। হ্যামিল্টনিয়ান পাথ ঠিক এর উল্টোটা। বুঝতেই পারছো, একদমই উল্টোটা তোমার অয়েলেরিয়ান পাথের একদম উল্টো কেস। তাহলে এটা গেল হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান পাথ। এর একটা আমরা স্পেশাল গ্রাফ নিয়ে আলোচনা করব,
সেই গ্রাফটার নাম হচ্ছে হোমিওমরফিক গ্রাফ। এর আগে আমরা আইসোমরফিক গ্রাফ নিয়ে আলোচনা করেছি, এখানে আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার হোমিওমরফিক গ্রাফ। If two or more graphs can be created by deletion of edges and vertices from a mother graph, or isomorphic graphs then those two or more graphs are homeomorphic. কথাটার মানে দেখো কি দিয়েছে ওরা, ওরা বলছে যদি দুটো বা তার বেশি সংখ্যক গ্রাফ ক্রিয়েটেড হয়, কিভাবে ক্রিয়েটেড হচ্ছে, এজ আর ভার্টিসেসকে ডিলিট করে ফ্রম এ মাদার গ্রাফ, একটা মাদার গ্রাফ থেকে, বা দুটো আইসোমরফিক গ্রাফ থেকে, তখন ওই টু অর মোর গ্রাফ যেগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেই গ্রাফগুলোকে আমরা হোমিওমরফিক গ্রাফ বলবো। কিরকম এক্সাম্পল শুনলে বোঝা যাবে, ধরো তোমার এরকম একটা গ্রাফ আছে, এই একটা গ্রাফ আছে, এই একটা আছে, এই একটা আছে। ভালো করে দেখাও, এই গ্রাফটা যখন ক্রিয়েট হয়েছে তখন এটাকে ডিলিট করা হয়েছে, এটাকে ডিলিট করা হয়েছে, তার সাথে এই ভার্টেক্সটাও ডিলিট আছে। আর এটাকে যখন ক্রিয়েট করা হয়েছে তখন এটাকে ডিলিট করা হয়েছে, এটাকে ডিলিট করা হয়েছে, তার সাথে এটাও ডিলিট হয়েছে। এই দুটো গ্রাফ, এটাকে যদি আমি গ্রাফ 1 বলি এটাকে, আর এটাকে যদি 2 বলি, এই 1 আর 2 এরা দুজনে হোমিওমরফিক গ্রাফ, 1 আর 2। আর মনে রাখার মতো এমন কেস হতে পারে, ধরো এইটা এটা থেকে ডিলিট করে পেলাম, আর এইটা পেলাম, এটার কোনো একটা আইসোমরফিক গ্রাফ আছে হয়তো, সেটা থেকে ডিলিট করে এটা পেলাম, সেটাও পসিবল, তাহলে হোমিওমরফিক হবে। আবার বলছি এটাকে আমি পেলাম এটা থেকে ডিলিট করে, আর এটাকে পেলাম আমি এর আইসোমরফিক কোনো একটা গ্রাফ আছে, সেটা থেকে ডিলিট করে এটা পেলাম, তখনও এরা দুজনে কিন্তু হোমিওমরফিক টু ইচ আদার। এবার আমরা খুব একটা স্পেশাল ডিসকাশনের মধ্যে ঢুকবো, একটা স্পেশাল টাইপ অফ গ্রাফ, সেই গ্রাফটার নাম হচ্ছে তোমার ট্রি গ্রাফ। ট্রি গ্রাফের আগে যেটা আমাকে করাতে হবে সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। স্যার কোশ্চেনে যেরকম যদি আইসোমরফিক থেকে কিছু ডিলিট করে এরকম আসে, তাহলে সেটা কি দিয়ে দেবে আইসোমরফিক গ্রাফটা? হ্যাঁ,
আইসোমরফিক গ্রাফ আমরা বললাম যে এই যে এই গ্রাফের ওনার আইসোমরফিক থেকে ডিলিট করে 3 নম্বর গ্রাফটা তোমাকে 4টে গ্রাফ দিয়ে দেবে, দিয়ে তোমাকে ওখান থেকে বার করে আনতে বলবে কোন দুটো হোমিওমরফিক। সেই চারটার মধ্যে একটা ওর আইসোমরফিক একটা মাদার গ্রাফ থাকতে পারে, একটা মাদার গ্রাফের আইসোমরফিক থাকতে পারে, আর দুটো গ্রাফ ডিলিট করে বা গ্রাফ থাকতে পারে। ওই দুটো গ্রাফকে তোমাকে বার করে নিয়ে আসতে হবে। এটা ইমেজ প্রসেসিংয়ে খুব কাজে আসে, হোমিওমরফিক গ্রাফটা। ইমেজ প্রসেসিং আর হচ্ছে তোমার ফেস রেকগনিশান। ফেস রেকগনিশান যখন করা হয় তখন কীরকম হয় দেখবে, তুমি যদি একটা 30 বছরের একটা লোক ছবি আছে, ওই লোকটা যখন তোমার ধরো 70 বছরের ছবি, ও কিন্তু রেকগনাইজ করতে পারে। মানে একই লোক, সেটা 30 বছরের লোকের ছবি যা 70 বছরের ছবিও যদি তুমি দাও, ও কিন্তু পরিষ্কার ডিটেক্ট করতে পারে। কেন ডিটেক্ট করতে পারে? ওই 70 বছরের লোকটার হচ্ছে অ্যাকচুয়ালি ও হয়ে গেছে হোমিওমরফিক গ্রাফ তৈরি হয়। মানে 30 বছরের লোকটা মাঝখানে হয়তো 40 বছর একটা ছবি আছে, 70 বছরের একটা ছবি আছে। এবার কি হয়, ওরা কি করে, ওখানে প্যাটার্ন সেন্স হয়। প্যাটার্ন সেন্স হয় মানে হচ্ছে তোমার ধরো মুখের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে তোমার ধরো কিছু এরকম আছে, এরকম হয়তো আছে পিক্সেলসগুলো। এবার এখানে হয়তো এই পোর্শনটা আউট হয়ে গেছে। 70 বছরের ক্ষেত্রে হয়তো এরকম হয়তো এসছে একটা ছবি, কিন্তু যেহেতু এইটা ডিটেকশন হলো, মানে এইটা হচ্ছে এর হচ্ছে একটা হোমিওমরফিক হয়ে গেছে, সো ডিটেক্ট করে যে তাহলে এটাই ওটা। মানে তার জন্য মোটেও বলবে না যে ইউ আর টু ওল্ড, ও ডিটেক্ট করবে। তার জন্য নতুন করে ছবি তোলার কোনো দরকার নেই। আর যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় না, তার কারণ হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে নতুন জিনিস তৈরি হয়। বাচ্চাদের ক্ষেত্রে নতুন জিনিস তৈরি হয়, হোমিওমরফিক মানে হচ্ছে ডিলিট হওয়া। এবার বাচ্চাদের ক্ষেত্রে তো তৈরি হয়, যার জন্য বাচ্চার অবস্থার থেকে, মানে তোমার ধরো 6 বছরের নিচে বয়স, সেই অবস্থার থেকে 30 বছরের ডিটেকশন হবে না। কিন্তু 30 থেকে তোমার কিন্তু 50 বা 70 বা 80 এটা ডিটেকশন হবে। ওই ডিটেকশন হওয়াটাই হচ্ছে হোমিওমরফিক গ্রাফ। বুঝতে পেরেছ? তোমার মুখে যতই দাড়ি থাক, তুমি যতই ওয়েল শেপড হও, ডিটেকশন কিন্তু প্রপার হবে। তার কারণ হয় সবই হোমিওমরফিকের কনসেপ্ট। কানেক্টেড গ্রাফ মানে হচ্ছে if we can access ব্র্যাকেটে লিখব ডাইরেক্ট or via, if we can access any vertex from any vertex in a graph, then those graphs then the graph is connected. ছবি আঁকলে বোঝা যাবে, এক্সাম্পলসটা নিলে বুঝতে পারবো। ধরো আমার যদি একটা গ্রাফ থাকে, তুমি এখানে যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সকে অ্যাক্সেস করতে পারবে। ধরো এটা থেকে এটা হয়তো ডিরেক্ট পাচ্ছ না, ভায়া পাচ্ছ, এটা কানেক্টেড।
কিন্তু যদি কোনো একটা গ্রাফ এরকম হতো, ডিসকানেক্টেড গ্রাফ, কারণ আমি এটা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারছি না, এটা ডিসকানেক্টেড গ্রাফ হতো। স্যার যদি ব্রাঞ্চিং হতো, হুম? যদি ব্রাঞ্চিং হতো, মানে একটা ভার্টেক্স থেকে দুটো বেরিয়েছে, আবার এখান থেকে আরো দুটো তিনটে কানেক্টেড, এই তো এরকম হতে পারে। তুমি যে কোনোভাবেই যে কোনো ভার্টেক্সকে তুমি অ্যাক্সেস করতে পারবে, এই যেভাবে অ্যাক্সেস করে যাবে, তখন এগুলোকে আমরা কানেক্টেড গ্রাফ বলবো। যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সকে আমি অ্যাক্সেস করতে পারবো, সে ডিরেক্ট হোক বা ভায়া হোক। এবারে আর একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের ফান্ডাটা কিরকম? if there exists direct connection between any two vertex of a simple graph then the graph is a complete graph. এইটা কিন্তু কমপ্লিট গ্রাফ নয়, কারণ আমি এটা থেকে কিন্তু এটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছি না, এটা কমপ্লিট গ্রাফ নয়। কানেক্টেড গ্রাফ বাট কমপ্লিট গ্রাফ নয়। এর ছবি যদি তুমি করো তো এরকম একটা ছবি এক্সপেক্ট করা যায়। আচ্ছা সিম্পল গ্রাফ আর এমনি যে কোনো গ্রাফ একই সিম্পল গ্রাফই তো? না, সিম্পল গ্রাফ হচ্ছে তোমার যেখানে কোনো লুপ নেই, প্যারালাল এজেস নেই। তার মানে কমপ্লিট গ্রাফ হচ্ছে একটা সিম্পল গ্রাফের স্পেশাল কেস। এই গ্রাফটার দিকে তাকাও, যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে একটা ডিরেক্ট কানেকশন আছে। এইটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল অফ কমপ্লিট গ্রাফ। বা তুমি যদি এরকম একটা ছবি নিতে, এটা একটা কমপ্লিট গ্রাফ। যদি মাঝখান দিয়ে যেত এরকম, গ্রাফের ক্ষেত্রে হাতি ঘোড়াটা কোনো ব্যাপার না, গ্রাফের ক্ষেত্রে কানেক্টিভিটি ম্যাটার করে। মানে তুমি এই গ্রাফটাও যা, এটাকে হাঁটিয়ে তুমি যদি এটা আঁকো সেটাও সেম গ্রাফ। গ্রাফের ক্ষেত্রে ম্যাটার করে না তোমাকে দেখতে কেমন, গ্রাফটা দেখতে কেমন সেটা ম্যাটার করে না। ম্যাটার করে তার জন্য কি, গ্রাফকে যখন আমরা ডিক্লেয়ার করব দুটো সেট হিসেবে ডিক্লেয়ার করব, ভার্টেক্স সেট, এজ সেট। আর পরে গিয়ে আমরা দেখব অ্যালগোরিদমে যে এর সাথে আর একটা সেট জুড়ে যাবে, সেটা হচ্ছে কানেক্টিভিটি সেট। সেটাকে আমরা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করবো কিছুদিন, মানে নেক্সট দিনই করবো আমরা। তাহলে এটা হচ্ছে কমপ্লিট গ্রাফ, ঠিক আছে? আচ্ছা এটা যেটা বাইরে দিয়ে কানেক্ট হয়েছে সেটা যদি ভিতর দিয়ে আরেকটা থাকতো তাহলে তো এটা প্যারালাল হয়ে যেত না? না, প্যারালাল হচ্ছে না তো, না যদি ভিতর দিয়ে আরেকটা থাকতো তাতেও প্যারালাল হচ্ছে না। ও তুমি যদি এটা করতে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা আর এইটা প্যারালাল হতো, তখন এটা সিম্পল গ্রাফ থাকতো না। কিন্তু এটা নেই, তুমি এটা কানেক্ট করেছো, তাহলে কিন্তু সিম্পল গ্রাফ। এরপরে একটা খুব
ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি বলো, থিওরেমই বলো, থিওরেমটা হচ্ছে তোমার গ্রাফ থিওরি করাতে 2 দিন সময় লাগবে, আজকের দিনটা বাদ দিলে আর একদিন লাগবে। কিন্তু এটার একটা সুবিধা আছে, এটা তোমাকে আর করতে হবে না। তোমাকে এখানে যা করাবো তুমি বাড়ি থেকে এটুকুনি প্র্যাকটিস করলে এর থেকেই পাবে তুমি। বলা হচ্ছে একটা সিম্পল গ্রাফে যদি n সংখ্যক ভার্টিসেস থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস হয়ে যায় n ইন্টু n মাইনাস 1/2, ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস, এর বেশি এজ থাকবে না একটা সিম্পল গ্রাফে। আমরা এবার প্রুফ করব। ভালো করে ভাববে, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ যদি তুমি পেতে চাও তাহলে গ্রাফটাকে তো সবচেয়ে বড় গ্রাফ বানাতে হবে। সবচেয়ে বড় সিম্পল গ্রাফ ভেবে থাকো কমপ্লিট গ্রাফ, এর থেকে বড় কোনো গ্রাফ হতে পারে না। কারণ কমপ্লিট গ্রাফ এমন একটা গ্রাফ যেখানে প্রতি জোড়া ভার্টিসেসের মধ্যে ডিরেক্ট কানেকশন আছে। তার মানে for maximum number of edges the simple graph should be complete with n vertices. Now in a complete graph, for construction of an edge we have to select two vertices out of n vertices which can be done in n situ ways. ভেবে দেখো, যে কোনো একটা এজকে যদি তুমি কনস্ট্রাক্ট করতে চাও তাহলে তোমাকে দুটো ভার্টেক্সকে সিলেক্ট করতে হবে আউট অফ n ভার্টেক্স। n সংখ্যক ভার্টিসেস থেকে দুটো ভার্টেক্সকে n সিটু রকমভাবে আমরা সিলেকশন করতে পারি, সেই কথাটাই আমরা লিখেছি। দেয়ারফোর টোটাল নাম্বার অফ এজেস ইকুয়াল টু n সিটু। ফেদাকে n সিটু মানেই তো n মাইনাস 1/2।
তাহলে কমপ্লিট গ্রাফে টোটাল নাম্বার অফ এজেস যদি এটা হয়, তাহলে এটাই তো ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস সিম্পল গ্রাফের ক্ষেত্রে। দেয়ারফর ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইকুয়াল টু হচ্ছে তোমার এটা। হলো। এবার আমরা ঢুকবো গ্রাফের একটা খুব স্পেশাল কেস, যেটা নিয়ে বহুল পরিমাণে আলোচনা হয় অ্যালগরিদমে। সেইটা হচ্ছে তোমার ট্রি গ্রাফ। এখন আমরা দেখব হোয়াট ইজ ট্রি গ্রাফ। মানে স্যার কোনো লুপ হবে না, লুপ ছাড়া। লুপ হবে না, সার্কিট হবে না, ঠিক আছে? আর সিম্পল গ্রাফ তো বটেই, আর কানেক্টেড গ্রাফ। ট্রি গ্রাফের ডেফিনেশন হচ্ছে ইফ ইন এ কানেক্টেড গ্রাফ there exist no circuit or parallel edges then or loop, then the graph is a tree. Then the graph is a tree. এবার আমরা ট্রি এর খুব একটা ইম্পর্ট্যান্ট থিওরেমের মধ্যে ঢুকবো বা প্রপার্টির মধ্যে ঢুকবো। তাও না বলছে ট্রিটার ছবি বেসিক্যালি এটা। দেখো কোনো কানেক্টেড গ্রাফ আছে, কোনো সার্কিট নেই, কোনো লুপ নেই, কোনো প্যারালাল এজ নেই, এটা হচ্ছে একটা ট্রি। এইবার আমরা এর একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে ঢুকবো। এ ট্রি উইথ n vertices have n minus 1 number of edges. এটা কিন্তু থিওরেম। এর প্রুফিংটা কিন্তু মেথড অফ ইন্ডাকশন দিয়ে করা হয়। মেথড অফ ইন্ডাকশনটা দেখো এরকম ছিল, n ইকুয়াল টু 1 এর জন্য আমরা সত্যি দেখাতাম, n ইকুয়াল টু m এর জন্য সত্যি ধরে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য ট্রু দেখাতাম। তাহলে বলতাম যে কোনো n এর জন্য ট্রু। চিন্তা করো ফর n ইকুয়াল টু 1, চিন্তা করো যদি তোমার একটা ভার্টিসেস থাকে কোনো একটা ট্রিতে, নাম্বার অফ এজ তো নেই, 0। ফর n ইকুয়াল টু 1 নাম্বার অফ এজেস equal to 0 equal to 1 minus 1. Therefore, true for n equal to 1.
নাম্বার অফ এজেস ইকুয়াল টু 1 মাইনাস 1, ঠিক আছে। দেয়ারফর ট্রু ফর n ইকুয়াল টু 1। এইবার এসো, লেট ট্রু ফর n equal to m, therefore number of edges equal to m minus 1. Now for n equal to m plus 1, চিন্তা করো n equal to m plus 1 যদি হয় তাহলে কি একটা ভার্টিসেস বেড়ে গেল। Now for n equal to m plus 1, we have to connect the extra vertex with any one of the m vertices by an edge only। কথাটার মানে বলি, ধরো এই একটা ট্রি আছে, সাপোজ একটা ট্রি আছে, তুমি কি করেছো একটা এক্সট্রা ভার্টেক্স কে এনেছো, তাহলে m প্লাস 1 হয়ে যায়। এবার তুমি যখন কানেক্ট করবে তখন কি এইগুলোর মধ্যে যে কোনো একটার সাথে তুমি কিন্তু কানেক্ট করতে পারো। দুটোকে যদি তুমি কানেক্ট করে ফেলো তাহলে কিন্তু ভেবে দেখো সার্কিট তৈরি হয়ে যাবে। তুমি যদি দুখানাকে কানেক্ট করো সার্কিট তৈরি হয়ে যাবে, তাহলে দুটোকে কানেক্ট করতে পারবে না। যে কোনো একটার সাথে কানেক্ট করতে হবে একটা এজ দিয়েই, কারণ একের বেশি সংখ্যক আবার এজ দিয়ে যদি কানেক্ট করে ফেলো তাহলে প্যারালাল এজেস হয়ে যাবে। তা সেই কথাটা আমি লিখছি যে ফর n equal to m plus 1 মানে একটা এজ বেড়ে একটা ভার্টেক্স বেড়েছে, উই হ্যাভ টু কানেক্ট দ্যাট এক্সট্রা ভার্টেক্স উইথ এনি ওয়ান অফ দ্য m vertices by an edge only. Now number of edges becomes m minus 1 ছিল, একটা বেড়ে গেছে মানে mটাকে তাহলে লিখে দিই m plus 1 minus 1। তাহলে আমরা কি বলতে পারছি, therefore true for n equal to m plus 1, therefore true for every values of n, n এর যে কোনো ভ্যালুর জন্য তাহলে আমরা ওকে সত্যি বলতে পারছি। না, লুপ হচ্ছে একটা ভার্টেক্সের সাথেই এজ থাকবে, প্যারালাল এজ তা না। প্যারালাল এজে দুখানা ভার্টেক্স থাকবে, লুপে একটাই ভার্টেক্স থাকে। সো প্যারালাল এজেসকে ইউ ক্যানট সে লুপ একটা ভার্টেক্স, ঠিক আছে। তাহলে ট্রু ফর এভরি ভ্যালুজ অফ n হলো। এই জায়গাটাতে একটা পোর্শন এন্ড হয় গ্রাফের। নেক্সট দিন আমরা যেটা করাবো বাইনারি ট্রি করাবো, মিনিমাল স্প্যানিং ট্রি করাবো। দেখবে কোনো একটা ফাইলকে আমরা জিপ করি, জিপ করে সাইজ কমিয়ে নিই, ওটাই মিনিমাল স্প্যানিং ট্রি এর কনসেপ্ট। মিনিমাল স্প্যানিং ট্রি করাবো, ঠিক আছে। শর্টেস্ট পাথ করাবো, আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ করাবো। এই কটা করালে আমার গ্রাফ থিওরি কিন্তু এন্ড হয়ে যাবে। এটা হচ্ছে নেক্সট দিন করাবো, ঠিক আছে। একই টাইমে করাবো, আজকের টাইমেই করাবো। 6টা থেকেই করাবো, কনফার্ম 6টা থেকেই করাবো, ঠিক আছে। তাহলে আমার গ্রাফ কমপ্লিট হয়ে যাবে। এবার তারপরের দিন আবার রিভিশন দিয়ে দেবো, গোটা সিলেবাসটা ধরে একবার রিভিশন দিয়ে দেবো। তাহলে ওটার উপর বেশ করে অঙ্ক করিয়ে দেবো।
তাহলে গ্রাফ থিওরিটা শেষ করে দিয়ে আগে, কারণ এটা তো করানো হয়নি, তাহলে ওটাকে শেষ করে দিয়ে তাহলে ওই 4টে টপিকের ওপর বেস করে একটা ক্লাস করিয়ে দেবো, দিয়ে ওখানে আবার যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে করিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তোমাদের ফেব্রুয়ারিতে হবে, এদেরও ফেব্রুয়ারিতে। তোমাদের 4th